স্বাগত নিউজ 24 বিরতিহীন সংবাদের সঙ্গে আছে কালিবিন রিয়াজ। গত 24 ঘন্টায় বিশ্বজুড়ে করোনা সংক্রমণ পূর্ববর্তী দিনের চেয়েও আরও বেড়েছে। একদিন আক্রান্ত হয়েছে 8,69,000 জন আর প্রাণহানি হয়েছে 14,725 জনের। ভাইরাসটির মরণ থাবা থেকে কোনোভাবেই নিজেদের রক্ষা করতে পারছে না ভারত। একদিনে আবারও সর্বোচ্চ শনাক্ত মৃত্যুর রেকর্ড গড়েছে দেশটি। এদিকে আগামী বছরের মধ্যে কোভিড-19 প্রতিরোধের মুখে খাওয়ার ওষুধ বাজারে আনার পূর্বাভাস দিয়েছে ফাইজার। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাসের মরণ থাবায় জর্জরিত হয়ে পড়েছে ভারত। কোনোভাবেই সংক্রমণে লাগাম টানতে পারছে না মোদী প্রশাসন। 24 ঘন্টায় একই সাথে করোনা শনাক্ত ও প্রাণহানি উভয়েরই রেকর্ড গড়েছে দেশটি। একদিনে সংক্রমণ ঘটেছে 3,79,000-এর বেশি, প্রাণহানি 3,647 জন। দেশটিতে শনাক্ত হওয়া নতুন করোনা ভ্যারিয়েন্টটি মারাত্মকভাবে প্রকোপ ছড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে ভারতের নতুন করোনা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে তাদেরই টিকা কোভ্যাক্সিন কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের প্রধান চিকিৎসা উপদেষ্টা ডক্টর অ্যান্থনি ফাউসি। ব্রাজিলেও অব্যাহত রয়েছে সংক্রমণের ঊর্ধ্বগতি। একদিনে 77,000-এর বেশি আক্রান্ত ও 3,000-এর অধিক প্রাণহানি হয়েছে দেশটিতে। আর 24 ঘন্টায় 55,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, প্রাণহানি 8 শতাধিক। তবে মহামারীর তাণ্ডবের এমন পরিস্থিতিতে ইতিবাচক তথ্য দিলেন বায়োএনটেকের প্রধান উঘুর সাহিন। তিনি বলেন, আগামী 4 মাসের মধ্যে ইউরোপ করোনার বিরুদ্ধে হার্ড ইমিউনিটি অর্জন করতে সক্ষম হবে বলে আশাবাদী তিনি। আর আগামী বছর নাগাদ করোনা প্রতিরোধে মুখে খাওয়ার ওষুধ আসতে পারে বলে জানিয়েছেন ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বোরলা। এদিকে করোনা মহামারী গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়িয়েছে বলে বুধবার মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে 12,82,00,000-এরও বেশি মানুষ। নিবির আমিন, নিউজ 24। এদিকে ভারতে করোনা সংক্রমণ আর মৃতের হারের ঊর্ধ্বগতির মধ্যেই আজ অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ। শেষ দফায় মুর্শিদাবাদ 2টি, মালদহর 2টি, কলকাতার উত্তর ও বীরভূমের 35টি আসনে ভোট হবে। এর আগে বিধানসভার 7 দফা ভোট অনুষ্ঠিত হয়। করোনা মহামারীর জন্য 8ম দফায় নির্বাচন কমিশনের দেওয়া নিষেধাজ্ঞার কারণে সব দলের প্রচারণা বন্ধ করা হয়। তবে ভার্চুয়াল প্রচারণা অব্যাহত ছিল। আগামী 2 মে সিংহভাগ আসনের ভোটের ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। কোভিড-19 সংক্রমণ রোধে বিজয় মিছিল বের করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। করোনায় দেশে আরও 77 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 11,305 জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। 24 ঘন্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও 2,955 জন। এ নিয়ে মোট শনাক্ত 7,54,614 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 5,392 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 6,72,319 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 28,206টি। এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ 5 মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এবারও বন্ধ থাকবে গণপরিবহন, তবে দোকানপাট খোলা রাখা যাবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। অবশ্য চলমান বিধিনিষেধেই গণপরিবহন ছাড়া রাজধানীতে সবকিছু চলছে স্বাভাবিক দিনের মতোই। মাস্ক ব্যবহারে উদাসীনতা দেখা গেছে বিভিন্ন বিপণী বিতানে। তালুকদার বিপ্লবকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরেফিন শাকিল। মৌচাক মার্কেটের সামনে হাত ধোয়ার ব্যবস্থা থাকলেও তা ব্যবহারে আগ্রহ নেই কেনাকাটা করতে আসা বেশিরভাগ মানুষের। ক্যামেরা দেখে কয়েকজন ব্যবহার করলেও কিছুক্ষণ পরেই আবারও শূন্য হাত ধোয়া স্থান। লকডাউনের দিনের শুরুতে শপিং মলগুলোতে মানুষের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে জমজমাট হয়ে ওঠে বেচা বিক্রি। প্রায় সব ক্রেতা মাস্ক পরলেও বিক্রেতা ছিলেন উদাসীন। বাচ্চারা তো আর এসব বোঝে না, ওদের মনে তো ঈদ একবারই আসে বছর। সময় পাবো না তো, এই কারণে আগে শেষে দিতে আবার ঈদ মুশকিল করতে হবে। সামনে ঈদ উপলক্ষে সেই জন্য বের হচ্ছে। করোনা আসেনি অন করতে পারতাম না। আমরা আসি দোকানে আসি একটা মাস্ক খুলে দেখছি, গরম লাগে। মানুষ আসে না, মানুষ আতঙ্কের ভিতরে আছে, করোনা এই সেই
তারপর মাস্ক পরলে কথা বললে যে গরমের একটা ভাব বেরো, এটা আরো খারাপ লাগে। লকডাউন তথা বিধিনিষেধের কোনো প্রভাব ছিল না রাস্তায়, বরং প্রধান সড়কগুলোর সিগন্যালে তৈরি হয় যানজট। গণপরিবহন না চলায় অফিসমুখী মানুষ পড়েন বিড়ম্বনায়। মেলেনি পুলিশের কার্যকর ভূমিকা। প্রশাসন যতই চেষ্টা করে কিছু লাভ নাই। পেটের দেয় মানুষ মৃত্যুকে অপেক্ষা করতেছে। গাড়ির প্রেশার বেশি থাকার কারণে ওইভাবে আগে যেমন আমরা 100% চেষ্টা করতাম যে গাড়িগুলো বের হয়েছে সবগুলোকে আমরা চেক করার জন্য, এখন হয়তো সেটা হচ্ছে না। সড়ক আর শপিং মলে এমন ছবি যখন বাস্তবতা, তখন চলমান লকডাউন তথা বিধিনিষেধ আরও 1 সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। দর্শক, রাজধানীর লকডাউন পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মৌ খন্দকার শাহবাগ থেকে। মৌ, লকডাউনের রাজধানীর সড়কগুলোর চিত্র কেমন দেখছেন? আপনি যেমনটি বলছিলেন যে সরকারি নির্দেশনা যে লকডাউন, সেটি কিন্তু এখনো পর্যন্ত কেউ মানছেন না। আরেকটি বিষয় আপনাকে দেখাতে চাই, ঠিক আমার পেছনেই দেখতে পাচ্ছেন গাড়ির চাপ কিন্তু অনেক বেশি। আর এখানে যারা সাধারণ মানুষ আছে তারা প্রত্যেকের মুখে আমরা মাস্ক দেখতে পেয়েছি, প্রত্যেকের মুখে মাস্ক আছে, কারো কারো মুখে মাস্ক নেই। তবে সরকারি নির্দেশনা যেটি লকডাউন, সেটি তারা কিন্তু মানছেন না। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা তাদের অভিযান অব্যাহত রেখেছেন এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে তাদের অভিযান অব্যাহত রেখেছেন। যারা মাস্ক পরছেন না তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যারা অকারণে অপ্রয়োজনে বের হচ্ছেন অফিস আদালত ছাড়া তাদের কিন্তু অন্যান্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে বাইকগুলোতে মামলা তারা দেওয়া হচ্ছে। আরেকটি বিষয় যে এই মুভমেন্ট পাস কিন্তু এখন কারো কাছেই নেই, কারণ এই নিয়মটি কেউ মানছেন না। প্রত্যেককেই চেক করা হচ্ছে, অনেকের কাছে মুভমেন্ট পাস পাওয়া যায়নি। কারণ আপনি জানেন যে এই মুভমেন্ট পাস নিয়ে কিন্তু বিভিন্ন সাধারণ জনগণ যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন আলোচনা সমালোচনা করছেন। কারণ এখানে যারা মধ্যবিত্ত রয়েছে তারা এই মুভমেন্ট পাস সম্পর্কে অনেকেই বোঝেন, কিন্তু যারা নিম্নবিত্ত রয়েছেন তারা এই মুভমেন্ট পাস সম্পর্কে অনেক কিছু তারা বোঝেন না। কারণ তাদের কাছে অ্যান্ড্রয়েড কোনো সেট নেই এবং তারা যে অ্যাপস নেওয়াবে সেটির নিয়মও তাদের জানা নেই। আর আরেকটি বিষয় আপনি দেখতে পাচ্ছেন, ঢাকায় কিন্তু আজকে পুরো রাজধানী জুড়েই গাড়ির চাপ অনেকটা বেশি। বিশেষ করে ব্যক্তিগত গাড়ি এবং বাইক এবং যে সিএনজিগুলো রয়েছে সেগুলোর চাপ কিন্তু অনেকটাই বেশি আমরা দেখতে পাচ্ছি। তো আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে তাদের কিছুক্ষণের মধ্যে তাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান তাদের অভিযান অব্যাহত রেখেছে এবং কিছুক্ষণের মধ্যে জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি অভিযানও পরিচালনা করা হবে। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর। গালিব। মৌ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর লকডাউন পরিস্থিতি জানাচ্ছিলেন শাহবাগ থেকে সহকর্মী মৌ খন্দকার। গত করোনায় গরিব অসহায় মানুষের পাশে অনেকেই দাঁড়ালেও এবার যেন কেউ নেই তাদের পাশে। রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে বিকেল হলেই অনেককে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে একটু সাহায্য পাওয়ার আশায়। অসহায় এসব মানুষ বলছেন, সোয়ারিতে সামান্য কিছু মুখে দিয়ে রোজা রাখলেও ইফতার করার খাবার নেই ঘরে। চলমান লকডাউনের সবটুকু পার করতে তাই সরকার ও সামর্থ্যবানদের সহায়তা চেয়েছেন তারা। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। একদিকে চলমান লকডাউনে জীবিকার অনিশ্চয়তা, অন্যদিকে মাথার উপরে বৈশাখ মাসের প্রচণ্ড তাপদাহ। এই দুয়ে মিলে জীবনধারণ যেন কঠিন হয়ে পড়েছে শ্রমজীবী মানুষের। বাধ্য হয়ে পথের ধারে এসে দাঁড়ান সাহায্য পাবার আশায়। বাড়ি বাড়ি কাজ করে জীবিকা নির্বাহ করা এই নারী তার সন্তানদের নিয়ে বসে আছেন হাতিরঝিলের এক প্রান্তে। বলছেন, জীবিকার পথ বন্ধ, তাই হাতে টাকা নেই, এমন বাস্তবতা মানতে চায় না অবুঝ শিশুরা। ইফতারিও তো খাবার পাই না, সিয়ারিও তো খাবার পাই না, কষ্ট করে রোজা রাখি আমরা। সোলপল খাওয়াবে একটা কান্দাকাটি করে সব সময়। কালকে রাত্রে এক গ্লাস পানি খেয়ে বাবা রোজা রাখা যাইতাছি, এতটুকু করে মারবো, তার করার কিছু নাই। তার মতো আরো অনেকেরই দেখা মিলল ইফতারের ঠিক আগ মুহূর্তে। গত করোনায় এসব মানুষের পাশে দাঁড়িয়েছিলেন অনেকেই, তবে এবার সেই সংখ্যা একেবারে কম। একদিন ইফতারি দিলে আর 7 দিন দেয় না, তো কইতে খাবো আমরা? আমার ফোয়া নাই, স্বামী নাই, ডাল নাই, চাল নাই, ঘরে কিছু নাই, এখন এই জন্য রাস্তা বই। রমজান মাস তো মনে খাওয়ান করতে খাইব আমরা, কামাই নাই, রুজি নাই, খাইব করতে কে করি। তারা বলছেন, কাজ করার সুযোগ পেলে পরিস্থিতি বদলে যাবে, তার আগের সময়টুকু পার করতে তাই সরকারি সহায়তার দাবি জানিয়েছেন এসব মানুষ। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। আগামী 3 জুন ঘোষণা হতে পারে 2021-22 অর্থ বছরের জাতীয় বাজেট। মহামারী কালের এই বাজেট সামনে রেখে সারা দেশের ব্যবসায়ী সংগঠনগুলো সরকারের কাছে এরই মধ্যে অসংখ্য প্রস্তাব তুলে ধরেছেন। এফবিসিসিআই এর সাবেক 2 সভাপতির মতে বাজেট বাস্তবায়নে সবার আগে নজর দিতে হবে সামাজিক নিরাপত্তা ও
ও স্বাস্থ্য খাতে। এক্ষেত্রে শুধু বরাদ্দ বাড়ানো নয়, তার গুণগত ব্যয় নিশ্চিত করারও তাগিদ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। করোনা ভাইরাসের থাবায় গত বছরের মার্চ থেকেই বিপর্যস্ত দেশের অর্থনীতি। বহুদিন থমকে ছিল উৎপাদনের চাকা। নিম্ন আয়ের মানুষ জীবন জীবিকা নিয়ে আছেন চরম বিপর্যয়ে। কমেছে আমদানি রপ্তানি বাণিজ্যও। রেমিটেন্স বা প্রবাসী আয় ছাড়া অর্থনীতির প্রায় সব সূচকই হয়েছে নেতিবাচক। এমন বাস্তবতায় আগামী ৩ জুন ঘোষণা হতে যাচ্ছে 2021-22 অর্থ বছরের জাতীয় বাজেট, যেখানে নতুন বাজেটের আকার ছাড়িয়ে যাচ্ছে 6 লাখ কোটি টাকা। প্রথমবারের মতো ঘাটতি বাজেট ছাড়াচ্ছে 2 লাখ কোটি, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে চলতি অর্থ বছরের তুলনায় কিছুটা কমিয়ে 7% ঘরে রাখা হচ্ছে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। মহামারীর এই বাজেটে সামাজিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বিশেষ নজর দেওয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক 2 সভাপতি। আমাদের মেডিকেল ফ্যাসিলিটি যা আছে তা হয়তো বর্তমানে হয়তো সেটা মোকাবেলা করা যাচ্ছে, অনেক জায়গায় করা যাচ্ছে না, কিন্তু এটা যদি আরো সংক্রমণ বাড়ে এই পরিস্থিতিতে, তখন কিন্তু মোকাবেলা করা কঠিন হয়ে যাবে। গত বাজেটের অনেকাংশেই আমরা এডিপি গুলো বাস্তবায়ন করতে পারিনি। আমাদের এই এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে যথেষ্ট নজর দেওয়ার দরকার। কৃষক যাতে কৃষিকাজটা নির্বিঘ্নে করতে পারেন সেই দিকে বিশেষ খেয়াল রাখা দরকার। আসছে বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ দেয়া হচ্ছে 1,02,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় 7,000 কোটি টাকা বেশি। তবে বাজেটীয় আয়ের বড় অংশের নির্ভরতা এনবিআরের রাজস্ব সংগ্রহের লক্ষ্য ধরা হয়েছে 3,30,000 কোটি টাকা। বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার এবং মহামারীকালের বাজেট বাস্তবায়ন সরকারের বাড়তি চ্যালেঞ্জ বলে মনে করছেন এই ব্যবসায়ীরা। বাজেটের আকার বৃদ্ধির চেয়েও বাজেটের ইমপ্লিমেন্টেশনকে যাতে আমরা, কারণ আমাদের অনেক বাধা আছে এই কোভিডের কারণে। এটা একটা বড় বাজেট, গতবারের তুলনায় থেকে বড়, সেদিন চ্যালেঞ্জও কিন্তু বহুমুখী হবে। বিশেষ করে রাজস্ব আদায়টা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এবং সেই দিকটাকে দেখতে হবে। স্বাস্থ্য খাতের বরাদ্দ এবং বাস্তবায়ন কতটা দক্ষতার সঙ্গে করা হচ্ছে তার উপর অর্থনীতি পুনরুদ্ধারের অনেকটা নির্ভর করবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। টানা তাপপ্রবাহের পর মাঝ বৈশাখে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হয়েছে। বুধবার রাতে রাজধানীতেও ঝড় বৃষ্টি হয়েছে। এর আগেই তীব্র গরমের পর বৃষ্টি ও ঝড়ের আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলার উপর কালবৈশাখী ঝড় বয়ে গেছে। ঝড়ের তাণ্ডবে গাছপালা ও বেশ কিছু কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়। কিছু জায়গায় টিনের চাল উপড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে কয়েকদিনের টানা গরমের পর বৃষ্টি হওয়ায় স্বস্তি নেমে এসেছে জনমনে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনা ভাইরাসের প্রভাবে বাগেরহাটে চিংড়ি শিল্পে দেখা দিয়েছে বিপর্যয়। একদিকে রপ্তানি বন্ধ থাকায় চাষিরা পাচ্ছে না চিংড়ির ন্যায্য দাম, অন্যদিকে রেণু পোনা সংকটের কারণে পোনা ছাড়াও ব্যাহত হচ্ছে। এই অবস্থায় গেল বছরের মতো এবারও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। শেখ হাসানুল করিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাগেরহাটে ৭১,৮৮৬ হেক্টর জমিতে চাষ হয় বাগদা ও গলদা চিংড়ি। লকডাউনের কারণে এসব চিংড়ির রপ্তানি বন্ধ থাকায় বিক্রয়যোগ্য চিংড়ির দাম কমেছে। ফলে চাষিরা বঞ্চিত হচ্ছে ন্যায্য মূল্য থেকে। ১,০০০ মাছ গুনলে ২০টা টাকা পাই। এই ২০টা টাকার জন্য আমার আজকে এই বাজারে আসতে হচ্ছে। এরপরেও যদি লকডাউন দিয়ে এটা বন্ধ করে দেওয়া হয় তাহলে আমার এই ২০টা টাকা কি আমাকে দেবে? আগে মাছ বিক্রি করেছি ১৩00-১৪০০ টাকা, এখন সেই মাছের দাম হাফ, ৬০০, ৭০০, ৮০০, ৯০০ টাকা। এদিকে গত ১৪ এপ্রিল থেকে চলমান লকডাউনে পরিবহন ব্যবস্থা অচল থাকায় রেণু পোনার চরম সংকট দেখা দিয়েছে। এতে মৌসুমের শুরুতে চাহিদা অনুযায়ী ঘেরে পোনা ছাড়তে পারছেন না চাষিরা। বাজারঘাট নেই, পোনাবাদি আসতেছে না, তাহলে আমরা কি করে বাঁচবো? হালকা পাতলা বাজ আছে ৩,৩২০ টাকা করে হাজার। ব্যবসায়ীরা বলছেন রপ্তানি বন্ধ থাকায় গত ১ বছরে বাগেরহাটের চিংড়ি শিল্পে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৫০ কোটি টাকা। চিংড়ি খাতে যে ব্যাপক ক্ষতি হচ্ছে, যেরকম ১৭০০ টাকা চিংড়ি মাছ ৮০০-৯০০ টাকা বিক্রি হচ্ছে। করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত চিংড়ি শিল্পে জড়িত চাষি ও ব্যবসায়ীদের আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। প্রণোদনার কারণে চাষের চিংড়ি সেক্টরের চিংড়ি চাষের একটা
উৎসাহ পাচ্ছে। এছাড়া হলেও উনি 5,000 টাকা 5,000 কোটি টাকার একটা ব্যাংক ঋণ 4% সুদে প্রণোদনা ঘোষণা করছে, যাতে চাষি 4% সুদের লোন গ্রহণ করে চিংড়ি চাষটা অব্যাহত রাখতে পারে। চাষিদের দাবি, দক্ষিণ পশ্চিমাঞ্চলের চিংড়ি শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন সরকারি সহায়তা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে নিউজ 24 স্পোর্টস। ক্যান্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু সকাল 10:30টায়। দ্বিতীয় টেস্টে জিততে সিরিজ নিশ্চিতের লক্ষ্য উভয় দলের। সিরিজ জয়ের ব্যাপারে টাইগার ক্রিকেটারদের ওপর আস্থা রাখছেন কোচ রাসেল ডোমিঙ্গো। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ক্যান্ডিতে প্রথম টেস্টে উভয় দলের রানের পাহাড়। ড্র হওয়া প্রথম টেস্টে সব রেকর্ড ছাপিয়ে আলোচনায় উইকেট। দ্বিতীয় টেস্ট সেখানেই, তাই তো দু দলের একাদশ কেমন হতে যাচ্ছে সেই আলোচনায় পড়েছে কিছুটা ভাটা। প্রথম ম্যাচে টাইগার ব্যাটসম্যানদের ব্যাটে আর মস্তিষ্কে টেস্ট সুলভ আচরণ আলোচনা ফেলেছে বেশ। অন্যদিকে উইকেটের মলিনতাকে পাশ কাটিয়ে পেসারদের লেন্থ আর পেসের সমন্বয়ে বাংলাদেশের বড় প্রাপ্তি। দ্বিতীয় টেস্টের আগে সেসব মাথায় রাখছেন টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো। I haven't seen it today, but I did see it yesterday. Looked pretty good wicket. প্রথম টেস্টে উইকেট আলোচনায় ছিল। সেই টেস্টে ব্যাটসম্যানরা তাদের দায়িত্ব পালন করেছে ভালোভাবেই। বোলাররা সেভাবে উইকেট না পেলেও পেসারদের কথা আলাদাভাবে বলতেই হবে। তাসকিন, এবাদত, রাহিরা লাইন লেন্থের পাশাপাশি এক রিদমে বেশ গতিতে বল করে গেছে, যা কিনা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো। দ্বিতীয় টেস্টের আগে আমি আমার ছেলেদের উপর পূর্ণ আস্থা রাখছি। টাইগারদের শক্তিমত্তা ভালোই জানা লঙ্কান দলপতির, তাই তো সাবধানী দিমুথ করুণারত্নে। সব ছাপিয়ে ঘরের মাঠে সিরিজ জয়ের লক্ষ্য তাদের। আমরা বাংলাদেশের শক্তিমত্তা সম্পর্কে ভালোভাবেই জানি, বেশ ভালো দল। তবে ঘরের মাঠে আমাদের লক্ষ্য সিরিজ জয়, সেটি নিয়েই আমরা ভাবছি। মাহফুজুল ইসলাম, নিউজ 24। কোভিড পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে পূর্ব নির্ধারিত 30 এপ্রিল থেকেই শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্ব। লকডাউন পরিস্থিতি বিবেচনায় শুধুমাত্র একটি ভেন্যুতে হবে খেলা। সরকারি নির্দেশনায় লকডাউন উঠিয়ে না নেওয়া পর্যন্ত বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে লিগের পরবর্তী রাউন্ডের ম্যাচগুলো। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বাফুফের লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শিদি। মাহফুজুল ইসলামের আরেকটি রিপোর্ট। লিগ আদৌ 30 এপ্রিল শুরু হবে কিনা সেটি নিয়েছিল শঙ্কা। বিশেষ করে আরামবাগ ব্রাদার্স, মুক্তিযোদ্ধা ও উত্তর বারিধারা এই 4 ক্লাবের সমস্যাগুলো বিবেচনায় নিয়ে সূচি জটিলতায় ছিল বাফুফে। তবে লিগ কমিটির প্রধান সালাম মুর্শিদি জানালেন, 4 ক্লাবের সমস্যাগুলোর সমাধানের পথ তৈরি করে 30 এপ্রিল থেকেই শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্বের খেলা। আমাদের গত মিটিংয়ে যে সিদ্ধান্ত ছিল যে 30 এপ্রিল থেকে আমাদের পেশাদার লিগের দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে, সেই সিদ্ধান্ত সঠিক। একই সিদ্ধান্ত 30 তারিখেই আমাদের খেলা শুরু হবে, সেটি বলবৎ আছে। দ্বিতীয় লিগের খেলা হবে এক ভেন্যুতে। লকডাউন পরিস্থিতি বিবেচনায় সরকারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে না আসা পর্যন্ত বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে পরবর্তী রাউন্ডের ম্যাচগুলো। আমরা যে 4টা ভেন্যুতে অতীতে খেলেছি, আমরা শুরুটা একটা ভেন্যু দিয়ে করব, অর্থাৎ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, অনলি ফর লকডাউন টাইম। এফসি কাপে আবাহনী লিমিটেডের ম্যাচগুলো নিয়ে তৈরি জটিলতা নিরসনে এফসি থেকে নির্দেশনা পাওয়ার পরই সূচিতে কিছুটা পরিবর্তন আনা হবে বলে জানান লিগ কমিটির প্রধান। আবাহনী লিমিটেডের এই এফসি কাপে অংশগ্রহণটাকে ধরে নিয়েই আমরা কিন্তু ফিকচারটা সাজাচ্ছি। পরবর্তীতে যদি কোনো পরিবর্তন আসে তাহলে আমরা সেই জায়গাটা আবার পরিবর্তন আনবো। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এখন এই পর্যন্তই, সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।